হ্যালো বন্ধুরা, এসটিটি জোনে তোমাদেরকে স্বাগত। তো আজকে তোমাদের পড়াবো হিস্টোরিক ব্যাকগ্রাউন্ডের সেকেন্ড পার্ট পড়াবো। প্রথম দিন যেটা পড়েছি আজকে পড়াবো পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এই অ্যাক্টটা কী করেছিল, যে রেগুলেটিং অ্যাক্ট 1773, যেটা করার পরে এরা বুঝেছিল যে কিছু ভুল হয়েছে তার মধ্যে, সেই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে। সেটার জন্যই দেখো এখানে লেখা আছে ডিফেক্ট অফ রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে, 1773। তো কিছু ডিফেক্ট ছিল, সেটার জন্যই ব্রিটিশ পার্লামেন্টে আবার অ্যামেন্ড করলো। সেটা হচ্ছে 1781 অ্যাক্টে। এই অ্যাক্টকে আমরা কি বলি? অ্যাক্ট অফ সেটেলমেন্ট। জাস্ট এইটুকুই মনে রাখবে, অ্যাক্ট অফ সেটেলমেন্ট কাকে বলে। 1781 অ্যাক্টকে, যেটা ব্রিটিশ পার্লামেন্টে অ্যামেন্ড করেছিল 1773 অ্যাক্টকে, তাকেই বলে অ্যাক্ট অফ সেটেলমেন্ট, ঠিক আছে। তো 1781 পরে নেক্সট যে ইম্পর্টেন্ট যে অ্যাক্টটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। দেখতে পাচ্ছ এটা 1784 অ্যাক্টের, 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টে। এবার আমরা ফিচার্সগুলো পড়বো, ঠিক আছে। ফিচার্স কী কী আছে ওটা আমরা পড়বো, খুব শর্টে পড়বো, বেশি লেন্দি পড়বো না, তাহলে মনে থাকবে না, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট কী আছে? ডিস্টিংগুইশ বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন অফ দ্য কোম্পানি। তাহলে কি বলতে চাচ্ছে এখানে, যে কমার্শিয়াল এবং পলিটিক্যাল যে ফাংশানগুলো চলতো কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটাকে ডিস্টিংগুইশ করলো, মানে পার্থক্য করে দিল, মানে আলাদা করে দিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আলাদা করে দিল কমার্শিয়াল এবং পলিটিক্যাল ফাংশন কোম্পানির, যেটা সেটাকে দুটো আলাদা ভাগ করে দিল। ভাগ করে দেওয়ার পরে দ্বিতীয় নম্বর পয়েন্ট পড়ে দেখো, কোর্ট অফ ডিরেক্টর। কোর্ট অফ ডিরেক্টর যেটা ম্যানেজ করতো কমার্শিয়াল অ্যাফেয়ার্স এবং ক্রিয়েট করতো একটা নিউ বডি। কমার্শিয়াল অ্যাফেয়ার্সটা কে দেখতো? কোর্ট অফ ডিরেক্টর। এবং নতুন একটা বডি সেই 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টে তৈরি করেছিল, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। সে কী দেখতো? পলিটিক্যাল অ্যাফেয়ার্স। তো আমরা এবং এস্টাবলিশ সিস্টেম অফ ডবল গভর্নমেন্ট। তো আমরা কি পড়ব? বেশি কিছু পড়বো না, শুধু এটাই পড়বো যে 1 নম্বর পয়েন্ট ফিচার্সের 1 নম্বর পয়েন্ট পড়বো যে 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টে কমার্শিয়াল এবং পলিটিক্যাল ফাংশন যেটা কোম্পানির ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটাকে ভাগ করে দেয়, ঠিক আছে। আর কিছু না। দ্যাট সেকেন্ড পয়েন্টে আমরা পড়বো যে দুটো ভাগ করে দিয়েছিল, সেটা দুটো দেখাশোনা কে করতো? কোর্ট অফ ডিরেক্টর দেখাশোনা করতো কমার্শিয়াল অ্যাফেয়ার্স, আর বোর্ড অফ কন্ট্রোল দেখাশোনা করতো পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। এই দুটোই মনে রাখবে। এবং এই দুটো গঠনের ফলে কী হলো? নতুন একটা সিস্টেম গঠন হয়ে গেল, সেটা ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম চালু হয়ে গেল, ঠিক আছে। ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম চালু হয়ে গেল দুটোর জন্য। আচ্ছা, এবার আমরা 3 নম্বর পয়েন্টটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার 3 নম্বর পার্টটা কী পড়বো? 3 নম্বর পার্টে দেখতে পাচ্ছি যে বোর্ড অফ কন্ট্রোল, যেটা পলিটিক্যাল সাইডটা দেখতো, পলিটিক্যাল অ্যাফেয়ার্সটা দেখতো, সে কী করছে? সে অল অপারেশন, যে কী অপারেশন হতো মানে দেখতো, যেটা হচ্ছে সিভিল, মিলিটারি, গভর্নমেন্ট অর রেভিনিউ, ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। মানে যেসব জায়গাগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল বা ব্রিটিশ পজিশনের আন্ডারে ছিল, তো সেইগুলোকে বোর্ড অফ কন্ট্রোল এই তিনটে জিনিস দেখতো। একটা হচ্ছে সিভিল, একটা হচ্ছে মিলিটারি গভর্নমেন্ট, আর একটা হচ্ছে রেভিনিউ। এই তিনটে জিনিস কিন্তু দেখতোকে বোর্ড অফ কন্ট্রোল। জাস্ট এটা ফাংশনগুলো এটা। আচ্ছা দেখো, এখানে কিছু নিচে কিছু লিখেছে, কিছু ইন্ট্রোডাকশান, মানে সরি, উপসংহার টাইপের কিছু একটা, ঠিক আছে। তো এখানে কি লিখেছে যে প্রথম প্রথম কি জানতে পারি আমরা এই অ্যাক্টের মাধ্যমে? এই অ্যাক্টে বলা হয় যে যে ব্রিটিশ যে কোম্পানি যে টেরিটরিটা ছিল, সেটা ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া বলে, মানে ব্রিটিশ স্বশাসিত ভারত বলে অভিযুক্ত করলো। এইটা কিন্তু আমরা জানতে পারি এই অ্যাক্টের মাধ্যমে। এটা হচ্ছে ফার্স্ট আমরা জানতে পারি। আর সেকেন্ড হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভিন দ্য, এবং তারপরে কি হলো, যে ব্রিটিশ গভর্নমেন্ট সুপ্রিম কন্ট্রোল করতে থাকলো কোম্পানির অ্যাফেয়ার্সের ওপরে এবং অ্যাডমিনিস্ট্রেশন। ইন্ডিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশন, মানে প্রশাসনিক ব্যবস্থা এবং কোম্পানির অ্যাফেয়ার্স যেগুলো ছিল, সবগুলো কিন্তু এই বোর্ড অফ কন্ট্রোলের দ্বারা এবং কোর্ট অফ ডিরেক্টরের দ্বারা কিন্তু এইগুলো আমরা, মানে ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল করতে থাকলো। এবং প্রথম কি বললো?
ফার্স্ট টাইম যে কল করতে হলো ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। তো যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া ফার্স্ট টাইম কল করে কোন অ্যাক্টে, তো 1784। এইটা সবসময় মাথায় রাখবে, আর কিছু বেশি পড়ার দরকার নেই, জাস্ট এই দুটো লাইন পড়বে। ব্রিটিশ পজিশন অফ ইন্ডিয়া, আর ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, সুপ্রিম কন্ট্রোলে চলে আসলো ব্রিটিশ গভর্নমেন্টের হাতে এই অ্যাক্টের মাধ্যমে। কোম্পানি অ্যাফেয়ার এবং যে অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, তার সুপ্রিম কন্ট্রোলটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো আমাদের 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টটা পড়া হয়ে গেল। এবার আমরা পড়বো চার্টার অ্যাক্ট 1833। তো ঠিক আছে, আগের দিন আমরা বলেছিলাম যে এই দুটো পড়বো, 1784 আর 1833। তো এইটা পড়ার আগে একটা কথাই বলি, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমরা কি নেক্সট কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় নোটিফিকেশান। ঠিক আছে, আর একটা কথা হলো, যদি তোমাদের ভালো লাগে তো কিছু কন্ট্রিবিউট করে দিও, এতে কি আমিও উৎসাহিত হই। ফোনপে মানে কিছু আমার ফোন নাম্বার দেওয়া থাকলো, বা ফোনপে বা গুগল পে নাম্বার দেওয়া আছে, তোমরা কিছু কন্ট্রিবিউশন করে দিও, যা পারো যেটুকু পারো, তাতে কী হবে, আমারও ভালো লাগবে এগিয়ে নিয়ে যেতে এই প্রসিডিওরটা। অ্যাকচুয়ালি যে পড়াচ্ছি এটাও আমারও খুব ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে আমরা আচ্ছা পরের যে একটা আমরা শুরু করব। তো এটা আমরা কি পড়ছি, যে চার্টার অ্যাক্ট 1833, মানে 1833 চার্টার অ্যাক্ট, এটাই কিন্তু লাস্ট রেগুলেটিং অ্যাক্ট, কিন্তু এটা কিন্তু লাস্ট রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, এরপরে কিন্তু আর রেগুলেটিং অ্যাক্ট হয়নি। এরপরে কী হতো, ব্রিটিশ মানে এখানে যা পাস করার দরকার হতো, সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যেত, মানে ব্রিটিশ পার্লামেন্টে যেত, ওখান থেকে সই করা হতো। সই করার পরে সেটা পাস হয়ে আসতো, এবং পাস হওয়ার পরে আমরা কী বলতে পারি, সেটাকে রেগুলেটিং আর বলবো না, এটাকে আমরা এবার থেকে বলবো অ্যাক্টস। এর আগে হতো রেগুলেটিং অ্যাক্ট, এবার হচ্ছে শুধু অ্যাক্টস, যেহেতু ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস হয়ে আসতো। ঠিক আছে, তো আমরা দেখো পড়ছি, এটা হচ্ছে ফাইনাল স্টেপ টুয়ার্ড সেন্ট্রালাইজেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া। এই অ্যাক্টে আমরা কী করলো, যে কেন্দ্রীভূতিকরণ করলো ব্রিটিশ ইন্ডিয়াকে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো সবসময়। ঠিক আছে, এই অ্যাক্টের থেকে শুরু হলো কেন্দ্রভূতিকরণ করা। ঠিক আছে, এটা মাথায় রাখবো। আর এবার ফিচার্সগুলো পড়বো, এর কী ফিচার্স আছে। এরও যেমন আগের যে ফিচার্সগুলো পড়েছি খুব শর্ট টার্মে, এরও কিন্তু ফিচার্স আছে। এর ফিচার্সগুলো দেখো চারটে আছে, একটা দুটো তিনটে চারটে, খুব শর্ট লাইনে পড়বো আমরা ফিচার্সগুলো, যাতে আমরা মনে থাকে। ঠিক আছে, এখানে কি বলো, শর্ট ফর্মে আমরা পড়বো। তো গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কী নাম দেওয়া হলো নতুন করে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আমরা আগে পড়েছি 1773 অ্যাক্টে কী পড়েছি, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে যে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল নাম করা হয়। তো তার আগে তার নাম কী ছিল, গভর্নর অফ বেঙ্গল। ঠিক আছে, তারপরে 1773 রেগুলেটিং অ্যাক্ট আসার পরে তার নাম হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো সেটাকে আমরা চেঞ্জ করছি কি, 1833 চেঞ্জ করছি করে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের নামটাকে চেঞ্জ করছি করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হচ্ছে। ঠিক আছে, জাস্ট এইটুকুনি আমরা মাথায় রাখবো। এবং এর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার মাথার উপর তার উপর কী দায়িত্ব দেওয়া হলো, সমস্ত সিভিল অ্যান্ড মিলিটারি পাওয়ার তার উপর থাকলো। ঠিক আছে, এবং প্রথম গভর্নর জেনারেল কে হলো, সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হলো উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। জাস্ট এইটুকুনি পড়লে আমাদের আর কিছু পড়ার দরকার নেই, এইগুলো ভিতরে অত পড়ার দরকার নেই। আচ্ছা, ইট ডিপ্রাইভড দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার। এবং এ কী করলো, এনারই আন্ডারে কী করলো, যে বোম্বে এবং মাদ্রাসের যে লেজিসলেটিভ পাওয়ার ছিল সেটা গভর্নর নিল। ঠিক আছে, আর গভর্নর কী করবে, এখানকারই যত দেখো গভর্নর বোম্বে এবং মাদ্রাসের যত মানে আইন তো ইনি বানাবে, ইনার দ্বারা পরিচালিত করা হবে, যে এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, এই আইন চালু হবে, এইভাবে করতে হবে। ঠিক আছে, এইভাবে প্রচলিত হলো, মানে এটাই চালু হলো এই অ্যাক্টে। আচ্ছা, এটা বলতে হচ্ছে যে এইটা আমরা তোমাদের বলেছিলাম লাস্ট রেগুলেটিং এই যে এখান থেকে শুরু, এতে কী হবে, ল মেড আন্ডার দ্য প্রিভিয়াস অ্যাক্ট ওয়ার কল্ড অ্যাজ রেগুলেশন। ঠিক আছে, যে আগে রেগুলেশন বলতো যে কোনো কিছু মানে অ্যাক্ট বা কোনো ল চালু হলে, তো সেখানে সেই ল মেড আন্ডার দিস অ্যাক্ট ওয়ার কল অ্যাক্টস। ঠিক আছে, তাহলে কী হলো, এই যে রেগুলেশনগুলো আগে তৈরি হতো, এইগুলো এবার থেকে ব্রিটিশ পার্লামেন্টে যাবে, এবং ওখান থেকে পাস হয়ে আসবে। সেই জন্য এটা কী হলো, অ্যাক্ট। আমাদের যেমন ভারতের পার্লামেন্টে
আমরা কি কোনো কিছু আইন পাস হয়, তো প্রেসিডেন্ট তারপরে মানে প্রথমে পার্লামেন্টে পাস হয়, তারপরে প্রেসিডেন্ট সাইন করে, সাইন করার পরে কী হয়, এটা অ্যাক্টস হয়ে যায়। তো এটাও সেরকম ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস হয়ে আসার পরে এটা অ্যাক্টস হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাক্ট হয়ে যাবে, মানে 1853 থেকে অ্যাক্ট হয়ে চালু হয়ে যাবে, ঠিক আছে। তো থার্ড নম্বরে শুধু এইটুখানি মনে রাখবে। আর থার্ড নম্বর কী আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অ্যাক্টিভিটিটা আছে, কমার্শিয়াল বডি হিসাবে যে অ্যাক্টিভিটিটা ছিল, ঠিক আছে, সেটাকে পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দিল, ঠিক আছে। তার মানে পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দিয়েছে। তারপরে মানে আগে যে কমার্শিয়াল বডি হিসাবে এসেছিলো ভারতে, সেটা কিন্তু আর থাকছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দিয়েছে। আর এটাকে প্রোভাইড করছে কম্পারেটিভলি ইন ইন্ডিয়া হোয়ার হেল্ড বাই ইটস ট্রাস্ট ইস মেজেস্টি ইটস শেয়ার অ্যাজ সাকসেসর। এখানে বলতে আছে যে এটা উত্তরাধিকার হিসাবে সে কাজ করছে, এটাই বলতে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা বললে কি তোমাদের যদি কিছু বুঝতে ভুল হয়, তোমরা কমেন্ট বক্সে জানিও যে কোন জায়গাটায় তোমাদের বুঝতে ভুল হচ্ছে, মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছো না, তো সেটা আমাদেরকে জানিও। তো আমি ডিটেলসে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো। তো দেখো 4 নম্বর পয়েন্টটা দেখো, এই চার্টার অ্যাক্টে কী করেছিল, অ্যাটেম্প্ট করেছিল, মানে চেষ্টা করেছিল যে ইন্ট্রোডিউস করার জন্য ওপেন কম্পিটিশান, যেটা সিভিল সার্ভেন্টের জন্য, যে ওপেন কম্পিটিশান মানে আমাদের যেন, যেটা আগে ইংল্যান্ডে যেতে হতো, এবং কী হতো যে সবার জন্য এটা ছিল না, মানে এটা সবাই পরীক্ষা দিতে পারতো না, কিছু সিলেক্টিভ কেউ ছিল বা কিছু, তো সেটার জন্য এটা কী করতো, যে ওপেন কম্পিটিশানটা কিন্তু এখানে চালু করলো সিভিল সার্ভেন্টের জন্য। এটা চেষ্টা করেছিল কিন্তু হলো না, কে বারণ এবং কে হতে দেয়নি, দেখো কোর্ট অফ ডিরেক্টর, এই কোর্ট অফ ডিরেক্টর কিন্তু প্রতিরোধ করেছিল। সেই জন্য কিন্তু এই যে ওপেন কম্পিটিশানটা ছিল সিভিল সার্ভেন্টের জন্য, অ্যান্ড সেটেড দ্য ইন্ডিয়ান শুড নট বি ডিভাইড ফ্রম হোল্ডিং এনি প্লেস, ঠিক আছে, এই যে শুধু এনি প্লেস, তো অফিস অন এমপ্লয় আন্ডার দ্য কোম্পানি, ঠিক আছে। এখানে এই যে সিভিল সার্ভেন্ট যা পরীক্ষা দিতে পারবে, ওপেন কম্পিটিশান, হ্যাঁ, তো তো এটার জন্য যে চেষ্টা করেছিল সেটাকে বাতিল করতে বা প্রতিরোধ করেছিল কোর্ট অফ ডিরেক্টর, যে উনি বলেছিলেন না হতে দেবো না, ওপেন যে কম্পিটিশানটা সেটা কিন্তু হতে দেবো না। এর জন্য কিন্তু 1833 ওপেন কম্পিটিশানটা হয়নি ভারতবর্ষে। তো দেন তারপরে কী হয়েছিল, 1853 ওটা চালু হয়ে যায় অবশ্য ওপেন কম্পিটিশানটা। তো এটা জানতে পারবো আমরা নেক্সট ভিডিওতে। তো দেখো, যদি কোনো ভুল হয় বা আমার ভুল হয় বা তোমাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তো আমাকে তো বলো। তবে আমি যেইটুখানি শর্ট করে বলেছি ঠিক সেইটুখানি শর্ট করেই লিখো, শর্ট করে নোট বানিয়ে নিও, এইটুখানি পড়লেই হবে, বেশি পড়ে মাথায় থাকবে না, ভুলে যাবে, পরীক্ষার হলে অসুবিধা হতে পারে। তো ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি কিছু ভালো লেগে থাকে তো কিছু কন্ট্রিবিউট করো, এটাই হচ্ছে কথা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ।